এক গ্রামে রাজা নামের এক ভিখারি থাকত। সে গ্রামে ঘুরে লোকেদের থেকে ভিক্ষে চেয়ে নিজের জীবন যাপন করত। সে নিজের ভাগ্যকে দোষ দিতে থাকত। একদিন রাজা নিজের বন্ধু রাইস ভিখারিকে বলল, হায় রে আমার ভাগ্য, কি ভাগ্য রে! অন্য লোকেদের দেখ কত মজা করছে, আর আমি এইখানে সবার থেকে ভিক্ষে চেয়ে বেড়াচ্ছি। আরে রাজা ভাই, যখনই দেখো ভাগ্যকে দোষ দিতে থাকো। ঠিকঠাক তো চলে যাচ্ছে, আমাদের খাওয়ার জন্য দুবেলা রুটি আর পরার জন্য কাপড় তো পেয়েই যাই, আর কি চাই? আরে রেইস, এক তো তোর বাজে চেহারা, আর কথাও সেমনিই বলিস। কি চলছে? এইটা এইটা পচা কাপড়, যেটা অন্যদের, রুটি সেটাও বাসি। হায় রে আমার ভাগ্য, বন্ধুও পেলাম তো হতচ্ছাড়া অকম্মের ঢেকি, ঠিক আমার পোড়া কপালের মতন। কি যে করি! আরে ভাই, তোর সঙ্গে তো কথা বলাই বেকার, অনেক বাজে চিন্তাধারা তোর। আবে তো যা না, এমনিতেও তোর মতন বেকার বন্ধু না থাকলেই ভালো। ভাগ্যতে তো তালা মেরে বসে রয়েছিস এমনিতেও। আমি এখন নতুন নতুন বন্ধু বানাবো, সেটাও ধনী, ঠিক আমির খান, সালমান খান আর শাহরুখ খানের মতন। আবে তোর চেহারা দেখ, তারপরে তোর বুদ্ধিটা দেখ। আবে তুই ভিখারি, কোনো নেতা নয়, বুঝলি? সে দুজন কথা বলছিলই, তখনই এদের সব কথা সেইখান থেকে যেতে থাকা এক ডাইনি শুনে নেয় আর ভাবে, আরে বাহ, কি বোকা ছেলে! নিজের ভাগ্যকেই গালি দিচ্ছে, কেননা এর শরীরেই চলে যায়, মজা আসবে। আমার রক্ত খাওয়ার ইচ্ছেও পুরো হয়ে যাবে। ওইদিকে রাজা আর রাইস দুজনে কথা বলতে ব্যস্ত থাকে। একবার শুধু ভাগ্যটা কোথাও লেগে যাক। চল ভাই, আমি তো চললাম, তুই দেখ বড় লোকেদের স্বপ্ন। এই বলে রাইস সেখান থেকে চলে যায়। আর একদিকে রাজা। হেসে যা, হেসে যা, একবার আমি ধনী হয়ে যাই, তারপরে দেখিস। রাজা এরম ভাবছিল, তখনই ডাইনি তার সামনে চলে আসে। কে কে তুমি? আর আমাকে কি করে চেনো? আরে রাজা মশাই, কিন্তু তুমি যদি চাও তো আমি তোমাকে ধনী বানাতে পারবো। কিন্তু তোমাকে আমার কিছু কথা শুনতে হবে, আর যেমন আমি বলবো তেমনি তোমাকে করতে হবে, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এই শুনে রাজার লোভ হয়ে যায়, আর রাজা লোভের চোটে বিনা সেই ডাইনির কথা শুনে হ্যাঁ বলে দেয়। রাজা, আমি এক ডাইনি, আমি এখন তোমার শরীরেই থাকবো, আর এখন থেকে তোমার শরীরে আমার বশ থাকবে। আমি যখন চাইবো ভেতরে যাব, আর যখন ইচ্ছে বাইরে আসব। এই বলে সেই ডাইনি রাজার শরীরে প্রবেশ করতে শুরু করে দেয়। আরে ঠাকুরের নামে কিছু দিয়ে দাও বাবা। আরে এই শরীরে এত ব্যথা হচ্ছে কেন? ধনী হতে গেলে এত ব্যথা সহ্য করতে হয়? কিছুক্ষণের ডাইনি রাজার শরীরে পুরো বশ করে নেয়। রাজার চোখ লাল হয়ে যায়। তখনই সেইখানে গরিব দাস আসে, যে গ্রামের সব থেকে ধনী লোকেদের মধ্যে একজন। আরে রাজা, একলা কেন বসে আছো? এই নাও 10 টাকা, গিয়ে পার্টি করো। আবে মোটা, 10 টাকায় পার্টি? এই নে 20 টাকা, তুই গিয়ে 1000 লোকেদেরকে খাবার খাওয়া। রাজা, এইটা কি অসভ্যতামি? তুই হলি ভিখারি, কিন্তু তোর কথা অনেক বড় বড়। এই শুনে রাজার রাগ হয়ে যায়, আর সে তাকে পটকে দেয় আর তাকে মেরে ফেলে। ভিখিরি বলে আমায়? আর তারপরে রাজা তার রক্ত খেতে থাকে। তারপর রাজা গরিব দাসের সব পয়সা ছিনিয়ে নেয় আর বাড়ি চলে যায় আর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাইস আসে আর বাড়ির বাইরের থেকে রাজাকে ডাক দেয়। আরে রাজা, আরে রাজা, কোথায় আছিস ভাই? দেখ কি হলো গরিব দাসের, মেরে ফেলেছে কেউ। আরে কেন চেঁচাচ্ছ? আরে গরিব দাসী মরেছে না, কোনো প্রধানমন্ত্রী তো মরেনি।
আরে মরতে দাও হতচ্ছাড়াকে। আরে রাজা, তোমার তো কোনো দুঃখই হলো না, মনুষ্যত্ব মরে গেছে মনে হয়। ও ভাই, মনুষ্যত্বের দেবতা, চলে যায় এখান থেকে, না হলে তোর ঘাড়ি মটকে দেব। এই বলে রাজা রাইসকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর সেই রাত্রে ওইখান থেকে আর একটা ধনী লোক ফকিরচন্দ সেইখান থেকে যেতে থাকে। আল্লাহর নামে কিছু দিয়ে দাও বাবা, ঠাকুরের নামে কিছু দিয়ে দাও বাবা। ঠাকুর তোকে দীর্ঘ জীবন দেবে, অনেক টাকা দেবে। এই সর ভিখারি, ধনী লোক দেখলেই গলায় ঝুলে যায়। চল সর, দুর্গন্ধ কোথাকার। গলায় ঝুলে যায়? এখন তোর গলাতেই তো ঝুলতে এসেছি। এই বলে রাজা ফকিরচন্দের ঘাড় ভেঙে দেয় আর তার রক্ত খেতে লাগে। আর তারপর ফকিরচন্দের সব পয়সা বের করে নেয়। তারপরে রাজা প্রায় 3 শহরের কোনো না কোনো ধনী লোককে মেরে ফেলে আর রক্ত খাওয়ার পর তার সব পয়সা নিয়ে নিত। আস্তে আস্তে রাজা এই লুটের টাকা দিয়ে অনেক ধনী হয়ে যায়, যার জন্যে তার বন্ধু রাইস তার ব্যাপারে বিভিন্ন কথা বলতে শুরু করে। আরে রাইস, তোমার বন্ধু রাজা তো অনেক ধনী হয়ে গেছে, খুব ঠাটে বাটে থাকে আজকাল। কিছু গন্ডগোল মনে হচ্ছে তো আমার। এত তাড়াতাড়ি তো আম্বানিও ধনী হয়নি। কি হলো? যদি সে ধনী হয়ে গেল তো তোর ঈর্ষা হচ্ছে কেন? সে আমার বন্ধু, আমার ভাইয়ের মতন। এই বলে রাইস রাজার কাছে যেতে থাকে। তখনই সেই রাজার ঘরের খোলা জানলা দিয়ে উকি মেরে দেখে আর সে অবাক হয়ে যায়। ভেতরে সে ডাইনি আর রাজা কথা বলতে থাকে। আরে ডাইনি বোন, এখন আমার পিছু ছেড়ে দাও। তুমি অনেক লোকেদের মেরে ফেলেছো আমার হাতে, আর অনেক রক্তও খেয়ে নিয়েছো। এখন তো আমার পিছু ছেড়ে দাও। তোর পিছু ছেড়ে দি? তোকে তো আমি কখনো ছাড়বো না। আমি রক্ত পেলাম আর তুই টাকা, এটাই তো শর্ত ছিল আমাদের। এইটা দেখে রাইস অনেক ভয় পেয়ে যায় আর ফেরত যেতে থাকে। তখনই রাজা সেখানে এসে যায়। বন্ধু, আমাকে বাঁচিয়ে নাও এই ডাইনির থেকে। আমি লোভের জন্য এই ডাইনির শর্ততেও ফেসে গেছি। আমি তোমার মতন বন্ধুকেও মূল্য দিইনি, আমাকে ক্ষমা করে দাও ভাই। আরে বন্ধু, আরে কাঁদছো কেন? আমি থাকাকালীন তোমাকে কেউ ছুতেও পারবে না, আর তুমি চিন্তা করো না, আমি ডাইনির ব্যবস্থা করছি। এই বলে রাইস সেখান থেকে চলে যায়। সে ভাবতে ভাবতে যাচ্ছিল, তখনই সে কিছু ফকিরদের দেখতে পায় সেখানে। সেও ওই ফকিরদের কাছে যায় আর ওনাদের পুরো ঘটনা জানায়। আরে বাবা, ভয় পাওয়ার কিছুই নেই। এর আগে অনেক ডাইনি আর ভূতেদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। তুই ভয় পাস না, আমরা তোর সঙ্গেই যাচ্ছি। এই বলে সবাই রাজার ঘরের দিকে এগোতে থাকে। সেই সময় রাজাও সেখানে এসে যায়। তার উপরে ডাইনি ভর হয়ে গিয়ে থাকে আর সে রেগে বলে, তোরাই অনেক বন্ধুত্ব দেখাচ্ছিস তুই। এই ফকিরদের এনেছিস নিজের বন্ধুকে বাঁচানোর জন্যে। এখন তো এই বন্ধুত্বর জন্যে তুইও মরবি। চুপ, তোর যা করার আছে তুই কর। এইটা শুনতেই রাজা রাইসের উপরে আক্রমণ করে দেয় আর তাকে জোরে ধাক্কা দিয়ে দেয়, যাতে রাইস সেখানে অজ্ঞান হয়ে যায়। বন্ধুত্ব দেখাচ্ছে, নে দেখ মজা। ব্যাস শয়তান ব্যাস, এখন দাঁড়িয়ে যা। অনেকক্ষণ ধরে তোর বদমাশি দেখছি, ব্যাস আর না। তুই আটকাবি আমাকে? এখন তো আমি সব থেকে আগে তোরই রক্ত খাবো। এই বলে রাজা ফকিরদের দিকে এগিয়ে যায়, কিন্তু ফকির সেই সময় তার উপরে এক মাদুলি ফেলে দেয়। সেই মাদুলি রাজার উপরে পড়তেই রাজা ব্যথায় ছটপট করে আর ডাইনি তার শরীর থেকে বাইরে বের হয়ে যায়। আরে বদমাশ ফকির, আমার উপরে কি ফেলে দিলি? এত ব্যথা কেন হচ্ছে? আরে মরে গেলাম।
কিছুক্ষণে সে ডাইনি পুড়ে ছাই হয়ে যায় আর ওইদিকে রাইসের জ্ঞান ফিরে আসে।